আচ্ছা ঠিক আছে, হচ্ছে না, আমি তোমাকে তোমার জন্য ক্লাসটা করা হচ্ছে নতুন করে। তাহলে আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ছড়া এবং ছক শিখব, তাই তো? তোমাকে আমি মনে করানোর চেষ্টা করলাম যে একটা দুটো বাক্য মনে করো, কিন্তু কিছুতেই মনে করতে পারলে না। কিন্তু এই টেন্সটা প্রচুর ব্যবহার আছে বলে অন্তত আমার অবজারভেশন। তাহলে আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন। হ্যাঁ, কোনো ধরুন একটা বাক্য তৈরি করতে গেলে তাহলে তো এই সবগুলো কাজে লাগে। অবশ্যই, সেই জন্যই তো শেখানো হচ্ছে। তাহলে স্যার স্পোকেন ইংলিশেও তো অনেক সময় কাজে লাগে। স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ ইজ ইংলিশ, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার থট। না স্যার, বলছিলাম কথা বলতে গেলেও তো অনেক সময় কাজে লাগে। লাগবেই লাগবে, অবশ্যই লাগবে। তোমাকে প্রথমে বলেছিলাম না, গোল পার্ককে স্পোকেন ইংলিশের কোর্স আজ থেকে 20 বছর 25 বছর আগে, না আরও বেশি, আমি জানতাম 5 বছরের কোর্স ছিল। আমার একটা বন্ধু তখন শিখতে গেছিলো, এরকম বলছিল 5 বছরের কোর্সে ভর্তিও হয়েছিল, এবং তা বলেছিলাম। তার মানে কেন সেই বেসিক জিনিসই শেখানো হবে। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মেক ইউর বেস স্ট্রং, you cannot make any building or anything on it. বেশ নড়বড়ে তো সব নড়বড়ে। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি এডুকেশানটা অনেকটাই নেগলেক্টেড। প্রাইমারি স্কুলে ঠিকমতো বাচ্চাদের শেখানো হয় না, যার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার এত অবনতি, এটা মনে রাখবে। হোয়ার আজ ইংলিশ মিডিয়ামগুলো লক্ষ্য করো, সেখানে দেখবে বা নার্সারি, KG1 KG2 অর্থাৎ প্রি প্রাইমারি স্টেজে বাচ্চাদের এত বেশি মানে কেয়ার নেওয়া হয় যে ওখানেই ওদের বেস তৈরি হয়ে যায়। একটা ইংলিশ মিডিয়াম পড়া বাচ্চা যদি আপ টু 4 বা 5 পড়ে থাকে, তার সঙ্গে তুমি এমনি সাধারণ প্রাইমারি স্কুলে পড়া বাচ্চার মানে 60% 70% তফাৎ দেখতে পাবে। তার চোখ মুখ কথা বলে, তার ভাষা, তার কথা বলা, তার ইংলিশ বিশেষ করে যে প্রোনাউন্সিয়েশান ইত্যাদি, তার অনেক তফাৎ। আমরা তো প্রায় লক্ষ্য করি যে ছেলেটা প্রাইমারিতে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে বা কোনো নার্সারি স্কুলে পড়েছে, তার সঙ্গে আমাদের সাধারণ প্রাইমারি বাচ্চারা অনেক ক্ষেত্রেই, এক্সেপশন কেস থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই পেরে উঠবে না। তার মানেটা কী বলো তো? অ্যাকচুয়ালি 7-8 বছর বা 9 বছর বয়সের মধ্যেই বাচ্চাদের ভাষা শিক্ষা বা মেন যে জায়গাটা মানে অন্যান্য সমস্ত দিকে ডেভেলপমেন্ট হয়ে যায়। মানে সত্যিকারে যেটা অঙ্কুর থেকে ডেভেলপমেন্ট হওয়া বলতে বোঝায়, বা বাকি বড় হলে মানে সেইগুলোরই ডেভেলপমেন্ট ঘটে। মানে এটাকে আমি বোঝানোর জন্য বলি যে ঠিক যেমনভাবে একটা ঘর তার বেসের উপর বা ভিতের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু ভিতটাকে কেউ দেখতে পায় না। তুমি ঘরে ভিত দেখতে পাও নর্মালি? না। কিন্তু কেউ দেখতে পায় না, কিন্তু সেই ভিতের উপরই ঘরটা দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনিভাবে ছোটোবেলাকার সব কিছু, বাড়ির পরিবেশ, বাবা মার শিক্ষা, স্কুলের পরিবেশ, চিন্তা ভাবনা, সব কিছু তার ভেতরে কাজ করে, এবং সেটা যে কীভাবে কাজ করে, হ্যাঁ, সেটা আমরা সাধারণ মানুষেরা জানতেই পারি না, বুঝতেই পারি না। ঠিক আছে? হ্যাঁ, আরও ভালো করে বলতে গেলে অ্যাকচুয়ালি বাচ্চার যে সব কিছু তৈরি হয় সেই ভ্রূণ অবস্থা থেকেই। মার অ্যাটিটিউড, মার খাওয়া দাওয়া, মার ঘুমোনো, মার প্রবৃত্তি, সবটাই ছেলে মেয়েকে তখন থেকেই প্রভাবিত করে। ওই জন্যই আমাদের দেশে, হ্যাঁ, যাতে খারাপ পরিবেশে বা ঝগড়াঝাটির পরিবেশে না থাকে, সেই জন্য মানে মায়েদেরকে ওই মানে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো অনেক সময়, যাতে তারা সেখানে একটু মানে ভালো পরিবেশে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। অনেক কথাই সব বাদ দাও, বেশ বোঝাতে গিয়ে কথাগুলো আসছিল। অবশ্যই লাগবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, অবশ্যই তোমার টেন্স লাগবে না। তুমি একটা বন্ধুকে জিজ্ঞেস করছো তুই কবে এসেছিস এখানে, তাহলে এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, এসেছিস। তাহলে হোয়েন হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কি বলবে? ডিড দিয়ে বলা যায়, বললেও আসলে কি বলতো, স্পোকেন ইংলিশের কথাগুলো কুইক হয়। আমরাও যদি অনেক সময় ভুল বলে ফেলি, কেউ ধরতে পারে না বা কেউ ধরার প্রয়োজনীয়তা বোধ করে না, বিকজ দে আর দি মেইন পারপাস ইজ দ্য কমিউনিকেশান, নট দি গ্রামাটিক্যাল পারফেকশান। বাট ইফ you use something wrongly, and it mislead to the meaning, then it is a
গ্রস মিস্টেক স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আর তবে অভ্যাস এমন একটা জিনিস যে বাই নেচার মানুষ গ্রামার শিখে যায়। আমি এটা তোমাকে বলিনি যে একটা বাচ্চা যখন তার মাতৃভাষায় কথা শেখে সে কি আগে গ্রামার শেখে না আগে ভাষা শেখে? আগে ভাষা। আগে ভাষা শেখে সে। এবং একটা বাচ্চা যেভাবে কথা বলে তার মনের ভাব প্রকাশ করে সেখানে ন্যাচারাল গ্রামার কাজ করে। অ্যান্ড হাউ ডিড দ্যাট ন্যাচারাল গ্রামার কাম টু হিম অর হার? না বাই অবজারভিং অর লিসনিং টু দ্য আদার এল্ডার্স। বড়দের কথা শুনে শুনে সে বাই নেচার স্বভাবগতভাবে প্রকৃতিগতভাবে কোনটা ঠিক কোনটা ঠিক কোন ভাষাটা ঠিক সেটা সে বোঝে। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল গ্রামার। কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর ন্যাচারাল গ্রামার ইজ নট সাফিসিয়েন্ট ফর রিটিন ফর। একটা তুমি ইংলিশে কথা বলতে পারো মানে ইংলিশে ভালো লিখতে পারবে তার কোনো মানে নেই কিন্তু। হ্যাঁ, মোস্ট কেসেস দিস ডাজ নট হ্যাপেন। কারণ রিটিন ইংলিশ হ্যাভ সাম রুলস, স্পেশাল রুলস, দ্যাট শুড বি স্ট্রিক্টলি অ্যাপ্লাইড টু মেক দ্য সেন্টেন্সেস ক্লিয়ার টু দ্য রিডার। পাঠকের কাছে বাক্যগুলোকে সঠিক করার জন্য ইউ হ্যাভ টু মেনটেন সাম রুলস। Written English and spoken English are not fully the same thing. There is আচ্ছা স্যার, তাহলে আর কি কাজে লাগে মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে? কিটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কি কাজে লাগে? মানে কথা বলার যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর মানে কি কাজে লাগে স্যার? এই সেন্টেন্স তো লাগে, সেন্টেন্স তো লাগে। শোনো, স্পোকেন ইংলিশ মিন্স you have to communicate. হাউ ডিড ইউ, তোমাকে কমিউনিকেট করতে হবে, যোগাযোগ করতে হবে বা তোমার আইডিয়াকে এক্সপ্রেস করতে হবে। সেটা কিভাবে করা হয়? সেন্টেন্সের মাধ্যমে। এবং কোন ধরনের সেন্টেন্সের মাধ্যমে? না, অল টাইপস অফ সেন্টেন্সের মাধ্যমে। অল টাইপস অফ সেন্টেন্স মানে অ্যাকর্ডিং টু যে মিনিং আছে 5টা ভাগ, সেই সেন্টেন্সগুলো বা বেশি ব্যবহার হয়। আবার বড় বড় সেন্টেন্স মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে ব্যবহার করতেই পারে। এবার সে তার নলেজ অনুযায়ী ব্যবহার করবে। হ্যাঁ, অর্থাৎ তুমি যেটা জানতে চাইছো মনে হয় যে আমার এই গ্রামাটিক্যাল রুলসগুলো স্পোকেন ইংলিশে কীভাবে কাজে লাগবে, এই তো? এটা দিস ইজ ইউর কোশ্চেন। বেসিক জিনিসটা তোমাকে জানতেই হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু এক্সপ্রেস ইয়োর সেলফ। হ্যাঁ, তুমি নিজে প্রকাশ করতে পারবে না। তুমি বলতেই পারো আমি তো, শোনো তাহলে আমি স্পোকেন ইংলিশের কথা ছাড়ো, মাদার টাঙে যখন কেউ কথা বলে তখন তাকে কিছু মানে জিনিস মেনটেন করতে হয়। তো তুমি ধরো বাংলাতেই বলছো যাব না আমি মামা বাড়ি, তুমি যদি সবসময় উল্টো আমি মামা বাড়ি যাবো না বলে যদি কেউ যাবো না আমি মামা বাড়ি, এটা অ্যালাউড, কিন্তু দিস ইজ নট এ গুড ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলে ব্যাপারটা? স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে তো, যেটা সবাই অনুসরণ করে ম্যাক্সিমাম, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। স্ট্যান্ডার্ড মিনস অ্যাকসেপ্টেড রুলস। কেউ যদি বলে এরকম যাব না স্কুলে, ধরো আমি যাব না স্কুলে, আমি স্কুলে যাব না, দিস ইজ দ্য নর্ম্যাল ওয়ে। আর যাব না স্কুলে আমি, এটা যদি কোনো বাচ্চা বলে বা কেউ বলে তাহলে সে কিন্তু নর্ম্যাল নিয়মটাকে ডাইভার্ট করছে। সেই হয় ইচ্ছে করে করছে, না হলে জোর দেওয়ার জন্য করছে, না হলে জানে না। এই তিনটের কোনো একটা হতে পারে। এবারে বলো তুমি কি, আমরা যদি সবাই যদি এরকমভাবে উল্টোপাল্টাভাবে বলা শুরু করি তাহলে সমাজে হোক বা পরিবারে হোক কি বিশ্রী অবস্থা তৈরি হবে জানো তো? গ্রামারটা কেন আনা হয়েছে? গ্রামারটা আনা হয়েছে একটা অর্ডার মেনটেন করার জন্য, যে অর্ডারটা সবাই ফলো করবে তাহলে নর্মালি কোনো বুঝতে অসুবিধা হবে না। সেই জন্য তো অতএব তুমি এইগুলো না শিখলে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে প্রতি মুহূর্তে যে তুমি এইটা জানো না বলে তুমি এই ভুল ল্যাঙ্গুয়েজটা ইউজ করলে। তো যাই হোক, তুমি টেন্সটা শেখো, তো তারপরে তোমাকে অনেক অনেক ধাপ আছে, সেগুলো তখনই বুঝতে পারবে। এগুলো এমনি মানে আগে থেকে এমনি সবটা বোঝা যাবে না। পুকুরে ডুব তো মারো, ডুব মেরে কতটা গভীর দেখতে হবে তোমাকে।
তাই না? হ্যাঁ, তুমি জলে নামাবার আগে কত গভীর আছে সেটা বলে বর্ণনা করা সবসময় যাবে না। হ্যাঁ, এবারে কেউ যদি হাঁটু জলে নেয় বলে পুকুর মাত্র একটু গভীর, আবার দেখা গেলো আরেকটা পুকুরে নামলে সেখানে বলে না এই কোমর পর্যন্ত, তারপর আরেকটা পুকুরে গভীরে নামলে তাহলে না বুক পর্যন্ত। হ্যাঁ, তা এইভাবে প্রত্যেক সাবজেক্ট, প্রত্যেক ব্রাঞ্চ অফ নলেজের একটা স্টেজ থাকে। সেই স্টেজে যেতে যেতে যখন এমন একটা স্টেজে পৌঁছে যায় মানুষ, তখন তোমার কাছে সবটাই পরিষ্কার হয়। মানে তুমি যতক্ষণ, আমি উদাহরণ দিয়ে বলছি বোঝানোর জন্য, তুমি যতক্ষণ জলের উপরে মাথা বা চোখ আছে ততক্ষণ ভাবছো কি যে পুকুরটা বুঝিয়েই, কিন্তু এমন যদি পুকুর থাকে, সেটা যদি সমুদ্রের মতো পুকুর হয়, তাহলে সে পুকুরের কোনো অতলা মানে তল খুঁজে পাবে না। হ্যাঁ, তখন ডুবে গিয়ে মনে হবে আরে বাবা, হ্যাঁ পুকুর তাহলে এত বড় হতে পারে, সমুদ্ররূপী পুকুর যদি ধরি আমি, তাহলে তার কোনো তল নেই। তাহলে জ্ঞানের প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা মনে করি তল আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মানে তবে যেটুকু তোমার জানার দরকার সেটুকু জানো, একটা সময় তুমি নিজেই বুঝতে পারবে তখন যে কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, আর কথা নয়। আমাদের বিষয় ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য বলতে বলেছি, তুমি বলতে পারোনি। আমি দু একটা বাক্য বলছি, শোনো, বাংলাতেই বলছি, তারপর ইংলিশে আমরা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ এমন এক ধরনের বাক্য যেখানে বর্তমানকালে কথা থাকবে, অথচ কিছুটা কাজ হয়ে গেছে বোঝাবে। বুঝতে পেরেছ? তুমি একটা গ্লাস ধরো ভেঙে ফেলেছো, তুমি কি বলবে? যে আমি গ্লাসটা ভেঙেছি। অর্থাৎ বর্তমানকালেই তোমার চোখের সামনে একটা ভাঙা গ্লাস পড়ে আছে, তুমি মাকে বলছো মা আমি গ্লাসটা ভেঙেছি। হ্যাঁ, তুমি যদি বলো আমি গ্লাসটা ভেঙেছিলাম, কথাটা দিয়ে মা বুঝে যাবে, কিন্তু দ্যাট ইজ রং ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড অর অ্যাকসেপ্টেড গ্রামার। তুমি সঙ্গে সঙ্গে মাত্র ভেঙেছো, ভেঙে মাকে বলছো মা আমি দেখো গ্লাসটা ভেঙে ফেলেছি, তোমার হাতের ধরো ভাঙা গ্লাসের এটা আছে, এমন হতে পারে, কি মাটিতে পড়ে, কি মেঝেতে পড়ে ভেঙে পড়ে আছে। তাহলে এই যে অবস্থাটা, যে কোনো কাজ সবেমাত্র হয়েছে, তার ফল বর্তমান আছে, এরকম কাজ বোঝাতে গেলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি সাধারণত। ঠিক আছে? এক্সেপশনাল অন্য আছে। এই টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, অথচ এটা স্টুডেন্টরা খুব ভুলে যায়। আমি কিন্তু ছোটোবেলা থেকেই মনে রেখেছি এইভাবে, তোমরাও এইভাবে মনে রাখার চেষ্টা করবে যে ইয়াছি ইয়াছ, ইয়াছি ইয়াছ, ভেঙেছি, হ্যাঁ ভেঙেছি, খেয়েছি, গিয়েছি, এই বাংলা ক্রিয়াপদের সঙ্গে হ্যাভ হ্যাজ অর্থাৎ ছ জ একই বর্গের কথা, কিন্তু ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন, সে ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমরা লিখেছি, উই হ্যাভ রিটেন। তুমি লিখেছ, ইউ হ্যাভ রিটেন। তোমরা লিখেছ, ইউ হ্যাভ রিটেন। সে লিখেছে, হ্যাঁ টেন্সের 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের 3 নম্বর ভাগ। হ্যাঁ, সে 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 লিখেছে, হি হ্যাজ। এই যে আমি, ভুলবে না যদি হ্যাজের সঙ্গে ছ ছ লিখেছি আর ভেঙেছি, দেখো এই কথাগুলোর সঙ্গে জ, হ্যাজ কথাটার জ যে সাউন্ড, এটা একটা মিল করে রাখবে, তাহলে ভুলবে না তুমি। ইয়াছি আছো মানেই জানবে হ্যাভ হ্যাজ ব্যবহার হবে নর্মালি। সে ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন। তাহলে এই টেন্সটা কখন ব্যবহার হয়? আমি আগের দিনে বলেছিলাম, টেন্স শেখা মানে কখন টেন্সটা ব্যবহার হয় না, কোনো কাজ সবেমাত্র হয়েছে, যার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝাতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। ঠিক আছে? আর সেকেন্ডলি হচ্ছে এই টেন্সের ছক কি না, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। মন দিয়ে শোনো, এখন লিখতে হবে না। হ্যাঁ, আর হচ্ছে আমি লেখার টাইম দেবো, একটু পরে দিচ্ছি। এই টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, অথচ স্টুডেন্টরা খুব ভুলেও যায়, কেন যায় আমার ঠিক মাথায় ঢোকে না, তবে ব্যাপারটা স্যারের কথা অনুসরণ করে না, ওই জন্যই। আর হচ্ছে কি, গঠনাত্মক সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর বাংলা ক্রিয়াপদে ইয়াছি ইয়াছো থাকবে। এই 3টে জিনিস মনে রাখলেই হবে। ঠিক আছে? লেখো প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্টের বাংলাটা লিখে নাও।
প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত বর্তমান কাল। আমি প্রথমেই বলেছি বাংলা ইংলিশ শিখতে গেলে নিজের মাতৃভাষাকে আগে ভালো করে শিখতে হবে, তারপরে অন্য কথা। ঠিক আছে? প্রথমে এই টেন্স কখন ব্যবহার হয়? কখন এই টেন্স ব্যবহার হয়? কি বলেছিলাম ওই বলো তো একটু দেখি, মনে আছে না কেন দেখব। কখন এই টেন্স ব্যবহার হয়? স্যার ওই তো মানে হচ্ছে কোনো কাজ হয়ে গিয়েছে কিন্তু বর্তমান লেখো বর্তমানকালে কোনো কাজ হয়েছে বা ঘটেছে এবং তার ফল বর্তমান আছে। এইরূপ বোঝাতে, এইরূপ কাজ বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। কখন এই টেন্স ব্যবহার হয় তাহলে জেনে গেলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার হয়? বর্তমানকালে কোনো কাজ হয়েছে না করে সবে মাত্র হয়েছে কথা লেখা, আমি ভুলে গেছি কথা লিখতে। কোনো কাজ সবে মাত্র হয়েছে, সবে মাত্র কি বলছেন স্যার? বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র, এই কথাটা মাত্র কথাটা সবে মাত্র কথাটা যোগ করে দাও, সবে মাত্র হয়েছে, এই মাত্র বা সবে মাত্র। বর্তমানকালে কোনো কাজ সবেমাত্র হয়েছে বা ঘটেছে এবং তার ফল বর্তমান আছে, এইরূপ বোঝাতে বা এইরূপ কাজ বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। হলো? তারপর লেখো এই টেন্স গঠনের ছক কি? আচ্ছা, এই টেন্সের বাংলা ক্রিয়াপদ কি, ক্রিয়ারূপ কি? এই টেন্সের বাংলা ক্রিয়ারূপ কি? এই টেন্সের বাংলা ক্রিয়ারূপ কি? এই টেন্সের বাংলা ক্রিয়ারূপ কি? হয়েছে? লেখো এই টেন্সের বাংলা ক্রিয়াপদের সঙ্গে সাধারণত ইয়াছি, ইয়াছিটা ইনভার্ট করো, আমাদের মনে রাখবে। ইয়াছি, ইয়াছ, ইয়াছি, ইয়াছ, ইয়াছে বা এছে, এছ,
হ্যাঁ, এরকম বলা হয়ে থাকে, ইত্যাদি যুক্ত থাকে। এটা সাধু ভাষায়, ইয়াচি ইয়াছো ইয়াছে সাধু ভাষায় যুক্ত থাকে। যেমন যেমন কি না, খাইয়াছি, খাইয়াছি সাধু চলিত ভাষায় খেয়েছি। খাইয়াছ চলিত ভাষায় খেয়েছ, তাই তো? শুনছো তো নাকি? এইটা কিন্তু ভুললে হবে না, কোনোভাবেই ভুললে হবে না। এরপরে হচ্ছে এই ক্রিয়া, এই টেন্সের ইংলিশ স্ট্রাকচার কি? এই টেন্সের ইংরেজি ক্রিয়ারূপ অথবা ইংলিশ ভার্ব ফর্ম কি? ইংরেজি ক্রিয়ারূপ অথবা ইংলিশে লিখলে ইংলিশ ভার্ব ফর্ম কি? ইংরেজি ক্রিয়ারূপ বা ইংলিশ ভার্ব ফর্ম কি? এটাই হচ্ছে স্ট্রাকচার আমাদের। হ্যাঁ, ইংলিশ ভার্ব ফর্মটাকে আমরা বলছি স্ট্রাকচার। ভার্ব স্ট্রাকচারটা কি এই টেন্সে, ভেরি ভাইটাল জিনিস এটা। এই যে কটা বাক্য বললো এখান থেকে তোমার এখনো মনে ঢোকেনি এখনো? হ্যাঁ, এই যে হ্যাভ হ্যাজ দিয়ে বাক্যগুলো বলো, ওখান থেকে তুমি নিজেই বলো না। সাবজেক্ট আমাদের টেন্সের ছড়া, যেটা সাবজেক্ট প্লাস টেন্সের ছড়া না, ছক, হ্যাভ অবলিক হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস না V3 বা ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ, না, এটা বিশেষ সময় রাখতে হবে। V3 বা ভার্বের থার্ড ফর্ম, অন্য টেন্সের সঙ্গে অনেক তফাৎ আছে। এবং সবসময় যেহেতু প্রথম টেন্স শিখছো, এটা জানবে এটা অ্যাক্টিভ ভয়েস ফর্ম, কিন্তু যেহেতু ম্যাচিওর স্টুডেন্ট সেই জন্য। তাহলে V3 মানে, V3টাকে আমি অনেক সময় VPP বলে বলি, ভার্ব, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? এইটা কিছুতেই, এটাই তো আমাদের সেই টেন্সের ছক। তাহলে আর কিছু এই মুহূর্তে বলা নেই। তবে এই টেন্সের কিছু ওয়ার্ড আছে যেটা প্রায় ব্যবহার হয়, জাস্ট, হ্যাঁ, নাও, জাস্ট ধরো, বা জাস্ট নাও, এই ধরনের কথা প্রায় থাকে এই ধরনের টেন্সগুলোতে বোঝানোর জন্য সবে মাত্র কাজটা হয়েছে। ঠিক আছে, এটাও তুমি লিখে রাখতে পারো। সাধারণত তুমি যখন 7-8 পড়েছিলে এরকম ছিল। হ্যাঁ, সাধারণত এই টেন্সে জাস্ট নাও বা অলরেডি এরকম ধরনের কথা ইউজ হয়ে থাকে। আচ্ছা, এবারে তুমি তাহলে টেন্সটা কখন ব্যবহার হয়, বাংলা ক্রিয়াপদের রূপ কেমন এবং ইংলিশ স্ট্রাকচার কেমন হয় সেটা জেনে গেলে। এবারে তুমি ছড়া তৈরি করার চেষ্টা করো। ইট ভার্ব দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ছড়া। এবার লিখে বেরো তুমি, ওটা লিখে আমাকে বলতে হবে। আমি ইংলিশে লিখছি এটা। ইউজ অফ ভার্ব ইট, ইএটি, ইউজ অফ ভার্ব ইট ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
বাংলায় লিখব ইট ভার্ব দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ছড়া। ছড়া ইংরেজি দিয়েও ইউজ নয়, রাইমস বলা যায়। ছড়া কথাটা শুনতে ভালো, এই জন্য আমি ব্যবহার করছি। রাইমস কথাটা আমার খুব একটা ভালো লাগে না। তাহলে ইট ভার্ব দিয়ে ছড়া আর ছক এই দুটোর কথার মধ্যে মিল আছে বলে আমি কথাটা ইউজ করছি। এবছর থেকে এটা ইউজ করছি, এটা খুব মনে রাখার পক্ষে ভালো। লিখে ফেলো, লিখে আমাকে বলতে হবে তোমাকে এক্ষুনি। আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেওছি। তুমি তাহলে চট করে আমাকে ইট ভার্ব দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ছড়াটা বলে ফেলো। সেই ছক করেছে তো, সিঙ্গুলার প্লুরাল লিখছ? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। ধরুন আই হ্যাভ ইটেন, আমি খাইয়াছি। খাইয়াছি, ঠিক, বা খেয়েছি। তোমার সমস্যাটা কি হচ্ছে বলো তুমি? এত না, সমস্যা কিছু না। ঠিক আছে, হ্যাঁ। হয়েছে? এত সময় লাগার কথা নয় তো। আমার কম্পিউটারে লেখা হয়ে গেল। তাহলে স্যার রাম অ্যান্ড সীতার পরে হ্যাভ বসবে না হ্যাভ? এখনো ডাউট কেন? ওটা প্লুরাল নাম্বার, হ্যাভ হবে। ঠিক আছে, প্লুরাল নাম্বার তো। যাক, ডাউট লাগতেই পারে, সেই জন্যই তো প্র্যাকটিসটা করানো হচ্ছে। বলবো? শোনার জন্য অপেক্ষা করে আছি। আমি খাইয়াছি, আই হ্যাভ ইটেন।
হ্যাঁ। আমরা খাইয়াছি, উই হ্যাভ ইটেন। হুম। তুমি খাইয়াছো, দে হ্যাভ ইটেন। তুমি ইউ তু হ্যাভ ইটেন। হ্যাঁ। তোমরা খাইয়াছো, ইউ হ্যাভ ইটেন। হুম। আর সে খাইয়াছে, সি হ্যাজ ইটেন। হি অবলিক সি, গুড। আর তারা খাইয়াছে, দে হ্যাভ ইটেন। রাম খাইয়াছে, রাম হ্যাজ ইটেন। রাম এন্ড রীতা হ্যাভ ইটেন। রাম ও রীতা খাইয়াছে। দাঁড়াও। ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলো ইউ থেকে। আমি একটু অন্যমস্ক হয়ে গেছিলাম আসলে, আমি হিটা সি দিইনি বলে ওটা হ্যাঁ। তুমি খেয়েছো, তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। হ্যাঁ। তোমরা খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। সে খেয়েছে, সি হ্যাজ ইটেন। হি অর সি, হি অর বলবে, হ্যাঁ। এটা অভ্যাসটা করো, হি অর সি হ্যাজ ইটেন। হ্যাঁ, তারপর দে হ্যাভ ইটেন। তারা হুম খাইয়াছে। হুম রাম হ্যাজ ইটেন। রাম খাইয়াছে। হুম। রাম এন্ড রীতা হ্যাভ ইটেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাম ও রীতা খাইয়াছে। গুড। এটাকে সবসময় মাথায় রাখতে হবে তোমাকে, যে যেন ভুলে না যায়। এই টেন্সটা প্রায় স্টুডেন্টরা ভুলে যায়, কেন জানি না, কিন্তু ভোলার কথা নয়। আমি ছোটোবেলাতে যদি মনে রাখতে রেখে আমি বলিও তোমাদের, হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি আজকে, এই হ্যাভ হ্যাজটা মাথায় রাখবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ, আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড। কেন এটা ভুলবে? অন্য টেন্সগুলোর সঙ্গে এটা একটা বিশেষ তফাৎ আছে, কিন্তু আবার গুরুত্বটাও রয়েছে। এটা হচ্ছে আমাদের মনে রাখার খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমরা মনে রাখবই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মোটে ভুলবে না। এটা প্রেজেন্ট পারফেক্ট মনে থাকলে পাস্ট পারফেক্টও মনে থাকবে, নো প্রবলেম, কিন্তু এটাকে ভুলে গেলে চলবে না কিছুতেই। তাহলে আজকে আমাদের ক্লাসের কিন্তু মেজর পার্টটা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়েই হলো। তবে একটু একটু করে টেন্সের এই ছকগুলো বুঝে গেলে দেখবে তোমার কাছে অন্য ব্যাপারগুলো কোনো খুব একটা কঠিন কিছু লাগবে না। কিন্তু অন্য টেন্সগুলো দেখবো অটোমেটিক হলে, নিশ্চয়ই প্রথম দিনের, আজকে যেটা থার্ড ক্লাস মনে হচ্ছে টেন্সের পরে, তাই তো নাকি? তাহলে সেটা তোমার আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি একটু সতর্ক হও, ঠিক আছে? তাহলে টেন্স শেখার মেন জিনিস হচ্ছে এই টেন্স কখন ব্যবহার হয়। এই টেন্সের যেহেতু বাঙালি হিসাবে শিখছো, তাহলে এই টেন্সের বাংলা ক্রিয়াপদ রূপটা কী হয় এটা একটু আগে জেনে নেবে, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। এই টেন্সের বাংলা ক্রিয়াপদের রূপ হচ্ছে, হ্যাঁ, এটা যদি ভুলে যাও দেখবে তুমি অন্যগুলো তুমি ধরতে পারছো না, ঠিক আছে? আর ইংলিশ ক্রিয়াপদের রূপটা কী হবে এটাও তোমাকে, ইংলিশ ক্রিয়াপদের রূপটা তো শিখতে চাইছি অ্যাকচুয়ালি আমরা, তাই না? সেটা করতে গিয়ে আমরা কিন্তু বাংলা ক্রিয়াপদ বা অন্যগুলো আমরা জেনে নিচ্ছি আর কি। বাংলার সাথে না মিল করে তুমি মনে রাখতে পারবে না, সমস্যাটা এই জায়গায়, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমার কমপ্লিট হলো। তুমি কয়েকটা বাক্য লেখার চেষ্টা করো, তোমাকে আমি হোম টাস্ক হিসাবে দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাপ্লাই করে, ঠিক আছে? আজকে ক্লাস এই অবধি থাকবে, তবে বাক্যগুলো তোরা আমি কি একটু সহজ করে বাক্য দিচ্ছি, তাই তোমার ভয়টা না লাগে। লেখো, আমি তোমার চিঠি পেয়েছি। আমি তোমার চিঠি পেয়েছি। সে এখানে এসেছে। তুমি তাকে ডেকেছো। তুমি তাকে ডেকেছো, ঠিক আছে? তারা বাড়ি গিয়েছে। তারা বাড়ি গিয়েছে। মা ভাত রান্না করেছেন। মা ভাত রান্না করেছেন। তারা বাজারে বাজার থেকে ফিরেছে। তারা বাজার থেকে ফিরেছে। তারা বাজার থেকে ফিরেছে।
তাকে ঘড়িটা দেওয়া হয়েছে। তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? কোশ্চেন মার্ক। কয় দীর্ঘই কি হয়েছে? তারা ঘড়িটা তাকে ঘড়িটা দেওয়া হয়েছে। তারপরে তুমি কি অঙ্কটি চলো ওর আগেরটা বলো। ও তুমি কি খেয়েছো? কোশ্চেন, তুমি কি খেয়েছো? কয় দীর্ঘই কি? তুমি কি অঙ্কটি করেছো? তুমি কি অঙ্কটি করেছো? সে কোথায় গিয়েছে? শেষের দিকে বাক্যগুলো একটু অ্যাডভান্স দিয়ে ফেলেছি, চেষ্টা করবে, কিন্তু সবগুলোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য আছে। হ্যাঁ, শেষের এগুলো কোশ্চেন মার্ক। হ্যাঁ, লাস্টের তিনটে তো কোশ্চেন মার্কই। আর একটা দিচ্ছি, আমি ভাত খাইনি। খাইনি মানে হচ্ছে খাইনি, খাইনি মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স। আমি ভাত খাইনি, খেয়েছি নেগেটিভ খাইনি, ঠিক আছে? আমি ভাত খাইনি, আমি খেয়েছি তার নেগেটিভ করবে, ঠিক আছে? আর লাগবে? আমি ভাত খেয়েছি বা খাইনি। আচ্ছা, 3 মিনিট পড়া, ওয়ার্কবুকের পড়া দিতে হবে কিন্তু। ঠিক আছে, চট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমাকে। আগের দিনের কাজটা পাঠিয়ে দিচ্ছি। এই ক্লাসটা এখানেই শেষ হলো তাহলে। না বলি আগের দিন